হ্যালো এভরিওয়ান, তোমরা আগের দিনের ভিডিওটাতে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো। তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। আমি খুব হ্যাপি, আমি খুব খুশি যে তোমরা আমার কাছে চাইছো এরকম এরকম ভিডিও। আমার ভালো লাগছে, যে সত্যি ভালো লাগে। তোমরা যদি যখন কমেন্ট করো, যখন তোমরা কিছু চাও আমার কাছে, তখন খুবই ভালো লাগে। তোমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলিউশন চেয়েছো, আমি এমসিকিউ কোয়েশ্চেনের সলিউশনগুলো দেবো। বাট এই যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম তার একটুখানি পার্ট বাকি রয়েছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন আসবে না, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেইটুকুনি আমি করিয়ে দিই, আজকে এটা করাবো। নেক্সট দিন থেকে আমরা একদম এমসিকিউ নিয়ে লেগে যাব, মানে একদম ফুল দমে এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে লেগে পড়বো। ঠিক আছে, তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনে পুরো মাস্টার মাইন্ড করে দেবো। একটা এমসিকিউ কোয়েশ্চেনে তোমাদের ছাড় যাবে না, এইটুকু আমি বলতে পারি। কারণ যা যা কনসেপ্ট রয়েছে সমস্ত কিছুই মোটামুটি আমি এমসিকিউ কোয়েশ্চেনের থ্রু দিয়ে বলে দেবো। ঠিক আছে, অলরেডি আমি কনসেপ্ট বলে দিয়েছি, এবং এমসিকিউ কোয়েশ্চেন যখন করাবো প্রত্যেকটা কোয়েশ্চেন রিলেটেড যে কনসেপ্ট সেগুলো কিন্তু আমি বলে দিই এবং বলে দেবো। ঠিক আছে, তো চাপ নিও না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে এমসিকিউ কোয়েশ্চেনের সাথে। হ্যাঁ, আজকে তোমরা একটুখানি এটা দেখে নাও, একটুখানি বাকি রয়েছে, সেটা আমি শেষ করে দেবো। ওকে, দেখো। তো আগের দিন আমরা যে দেখেছিলাম ইলেকট্রনের স্পিন কি, ম্যাগনেটিক মোমেন্ট কি, রাইট, বোর ম্যাগনেটন কি, এসব জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মেনলি যেসব জিনিসে ফোকাস করব সেটা হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, হিস্টোরিসিস বা হিস্টোরিসিস লুপ কি, এগুলোই আমাদের মেন জিনিস। এই হিস্টোরিসিস কি এটা বুঝতে হবে, অনেকেই বোঝে না হিস্টোরিসিসটা কি। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, আমি একদম সহজ ভাষায় বলবো, কিচ্ছু অসুবিধা হবে না। প্যারাম্যাগনেটিক কী, ডায়াম্যাগনেটিক কী, ফেরোম্যাগনেটিক কী, ঠিক আছে, এগুলো আমি হালকা ফুলকা একটু বলে দেবো যাতে তোমাদের কোশ্চেন করতে সুবিধা হয়। তো দেখো, একদম কিছুই নেই আজকের লেকচারটাতে, বাট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। কিছুই নেই বাট ইম্পর্টেন্ট। সো মেনলি আমি যেটা ডিসকাস করবো ফার্স্ট অফ অল, সেটা কি, যে ম্যাগনেটিক লাইন্স অফ ইন্ডাকশন ম্যাগনেটিক লাইন্স, একটা তো লাইন হয় না, লাইন্স অফ ইন্ডাকশন। ওকে, সো ম্যাগনেটিক লাইন্স অফ ইন্ডাকশন মানে কি, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এরকম, এই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি কোনো একটা পদার্থকে নিয়ে আসো, সাপোজ আমি একটা পদার্থ নিয়ে আসলাম, আমি এখানে ছবিটা দেখাই, এই আমি একটা পদার্থ নিয়ে আসলাম। ওকে, একটা পদার্থ নিয়ে আসলাম, ক্লিয়ার হয়েছে? এবার এই পদার্থটাকে আমি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি। যখন রাখা হয় তখন কি হয়, এই পদার্থটার মধ্য দিয়ে কিছু ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করে। মানে ধরো ম্যাগনেটিক ফিল্ড এরকম ছিল, এরকম স্ট্রেট ছিল, তো স্ট্রেটটা দেখা যাচ্ছে এরকমই বাঁকা শুরু করে, এরকমভাবে যাচ্ছে। মানে এই আসছে, এই যাচ্ছে, সাপোজ এরকম আমি দেখাচ্ছি। এবং কিছু কি হয়, এইভাবে আস্তে আস্তে এই দিক দিয়ে ঢুকে যায়, এদিক দিয়ে ঢুকে যায়। বুঝতে পারলে? এইরকম এইরকম ঢুকে যায়। হ্যাঁ, তাহলে এই যে এদিক দিয়ে যে ঢুকে গেল, এইভাবে যাচ্ছে, এদিক দিয়ে সিমিলারলি এরকমভাবে বেরোবে। একদম প্রপার ছবিটা আঁকা যাচ্ছে না, অ্যাপ্রক্সিমেট আমি বুঝিয়ে দিচ্ছি। এই যাচ্ছে এইরকম কাইন্ড অফ, রাইট, দিস। সো এরকম, তাহলে দেখো এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে কী হচ্ছে, ঢুকছে, এদিক দিয়ে বেরোচ্ছে। তাহলে যেদিক দিয়ে ঢুকছে সেই দিকটাকে আমরা মেনলি কি বলতে পারি, যে অ্যাকচুয়ালি এদিক দিয়ে ঢুকছে, তাহলে এটাকে আমরা এস পোল বলতে পারবো। ঠিক আছে, যেদিক দিয়ে বেরোয়, মানে সবসময় মনে রাখবে, যেদিক দিয়ে বেরোয়, বেরোনোটাকে বলে আমরা নর্থ পোল, আর যেখানে ঢোকে সেটাকে বলে আমরা সাউথ পোল। হ্যাঁ, তাহলে এই দিকটা তোমার সাউথ হিসেবে ট্রিট হচ্ছে, এদিকটা তোমার নর্থ হিসেবে ট্রিট হচ্ছে, বিকজ এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরোচ্ছে।
জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে ভালো করে দেখো, যখন তুমি একটা পদার্থকে, দিস ইজ আ ম্যাটার, একটা পদার্থ, যখন একটা পদার্থ, রাইট, তাহলে যখন একটা পদার্থকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে তখন কি হচ্ছে, এই পদার্থটির মধ্য দিয়ে ম্যাগনেটিক লাইন অফ যে ফোর্স সেগুলো কি ঢুকছে এবং পদার্থটাকে ম্যাগনেটাইজ করে দিচ্ছে। তাহলে পদার্থটা একটা চুম্বকের মতো বিহেভ করছে, ঠিক আছে? তাহলে এটাই কি হচ্ছে, আবেশ হচ্ছে। যেরকম তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে আবেশ পড়েছিলে, এখানেও ঠিক সেরকমই। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যখন একটা পদার্থকে রাখলে, চৌম্বক পদার্থকে রাখলে, তখন সেই চৌম্বক পদার্থটা আবেশের দরুন সে কিছু ম্যাগনেটিক প্রপার্টি শো করে। তাহলে এই যে চৌম্বক পদার্থটা, মানে একটা পদার্থ যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে তার মধ্যে একটা আবেশ সৃষ্টি হলো, মানে আবেশের দরুন ম্যাগনেটিক প্রপার্টি তার মধ্যে সৃষ্টি হলো, তাহলে ম্যাগনেটাইজেশন সেখানে ঘটলো। তাহলে এটা কী হলো, পদার্থটা ম্যাগনেটাইজেশন হয়ে গেল, ম্যাগনেটাইজেশন। ওকে, পদার্থটা ম্যাগনেটাইজেশন হলো। তাহলে এইখানে দুটো জিনিস আমাদেরকে বুঝতে হয়। প্রথমত কি, দেখো চৌম্বক পদার্থটা রয়েছে, তাহলে পদার্থের ভেতর দিয়ে যে রেখাগুলো গেল, হ্যাঁ, এই রেখাগুলো দু ধরনের রেখার উপরিপাতের ফলে সৃষ্টি হয়। যে ভেতর দিয়ে চৌম্বক পদার্থের ভেতর দিয়ে যে রেখাগুলো যাচ্ছে, সেই রেখাগুলো দু ধরনের রেখার উপরিপাতে সৃষ্টি হয়। কি কি আমি একটুখানি বলে দিই। প্রথমত দেখো, এই যে পদার্থটা আবেশের দ্বারা ম্যাগনেটাইজেশন হয়েছে, সো আবেশী চুম্বক ক্ষেত্রের যে বলরেখা তার দ্বারা সৃষ্টি হয়। তাহলে আবেশী চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের বলরেখা, এটা দ্বারা সৃষ্টি হয়। দ্বিতীয়ত কিভাবে হয়, যে ম্যাগনেটাইজেশন, মানে লাইন অফ ম্যাগনেটাইজেশন। সো লাইন্স অফ ম্যাগনেটাইজেশন, এটাকে এস করে দাও। ওকে, এটা মানে কি, এটা মানে জাস্ট ওই চুম্বকটার মধ্যে কিছু সাময়িকভাবে চুম্বক, মানে সেই পদার্থটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়ে গেল, বুঝতে পারলে? এটাকে বলে আমরা ম্যাগনেটাইজেশন। ওকে, এইবার আরেকটা কি হতে পারে, আরেকটা যেটা হয়, চুম্বক পদার্থের বাইরেও দেখো কিছু বলরেখা রয়েছে। এই যে চুম্বক পদার্থের বাইরে কিছু বলরেখা রয়েছে, এই যে বলরেখাগুলো, এই বলরেখাগুলো আবার দু ধরনের বলরেখার উপরিপাতে সৃষ্টি হয়। কিভাবে? একই রকম, এই কেসটা চুম্বক, আবেশী চুম্বক ক্ষেত্রে বলরেখা, এটা দ্বারা সৃষ্টি হয়, এবং সাময়িক চুম্বকের চৌম্বক ক্ষেত্রে বলরেখা দ্বারা। এই যে চুম্বকটা উৎপন্ন হলো, এ তো নিজে আবার একটা বলরেখা প্রডিউস করবে, রাইট? তবে তার জন্য যে বলরেখাগুলো তৈরি হবে, চুম্বক ক্ষেত্রে বলরেখা তৈরি হবে, তাদের উপরিপাতে কিন্তু এইটা তৈরি হয়ে থাকে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এত জটিলভাবে ভাবার কিছুই নেই। ম্যাগনেটাইজেশন মানে ইন্ডাকশন মানে একটা একটা পদার্থকে তুই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে তার মধ্যে সাময়িকভাবে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, চুম্বক পদার্থের মানে ধর্ম সৃষ্টি হয়, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। ক্লিয়ার হয়েছে? জাস্ট আর কিছুই না। এইবার কিছু পদার্থ রয়েছে, যেসব পদার্থ মানে কি বলবো, মানে ম্যাগনেটিক প্রপার্টি শো করে, কিছু পদার্থ ম্যাগনেটিক প্রপার্টি শো করে না। যারা ম্যাগনেটিক প্রপার্টি হাইলি শো করে তাদেরকে বলে থাকি আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ। আর যারা শো করে না, বাট এই আবেশের দরুন অল্প স্বল্প ম্যাগনেটিক পদার্থ শো, মানে ম্যাগনেটিক ধর্ম শো করে, তাদেরকে বলে থাকি আমরা ফেরোম্যাগনেটিক অথবা প্যারাম্যাগনেটিক। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, চাপ নেই, ঠিক আছে? সো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কি? সো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ইম্পর্টেন্ট। ওকে, সো এটাই লিখে দিই, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। দেখো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বলতে, তুমি সলিনয়েড পড়েছিলে, সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কী করে ক্যালকুলেট করেছিলে, নাকি μ0 n হচ্ছে তোমার কি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইন্টু আই হচ্ছে তোমার কারেন্ট, μ0 তোমার পারমিয়াবিলিটি ইন ফ্রি স্পেস, পারমিয়াবিলিটি পার
permeability in free space. ওকে, এবার যদি সলিনয়েডটার ভেতরে তুমি একটা মানে ম্যাগনেট কোনো একটা পদার্থ তুমি ঢুকিয়ে দিলে, যদি পদার্থ ঢুকিয়ে দাও তখন তার কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে যাবে তখন মিউ ইন্টু এন ইন্টু আই। তাহলে এই যে মিউ লিখলে এটা কি, পারমিয়াবিলিটি ইন দ্য মিডিয়াম, পারমিয়াবিলিটি ইন দ্য মিডিয়াম, বুঝতে পারলে? তাহলে মিডিয়ামে পারমিয়াবিলিটি রিপ্রেজেন্ট করবে সেটা, ফাইন, বুঝলাম। তাহলে এইখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে যখন তুমি মিডিয়াম প্রবেশ করালে তখন কিন্তু পারমিয়াবিলিটিটা চেঞ্জ হয়ে গেল, মিউ হয়ে গেল। তাহলে এইখানে আমরা একটা ডেফিনেশন অ্যারাইজ করতে পারি, সেটা কি, রিলেটিভ পারমিটিভিটি, পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি, সেটাকে তুমি মিউ আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। তার ডেফিনেশনটা হবে পারমিটিভিটি ইন দ্য মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। কারণ ফ্রি স্পেসের রেসপেক্টে কী পরিমাণ পারমিয়াবিলিটি রয়েছে সেটাকেই বলবো আমরা তার রিলেটিভ পারমিয়াবিলিটি। ফাইন, মানে অ্যাকচুয়ালি মেন ডেফিনেশন আমরা এইভাবে অ্যারাইজ করি যে মিউ আর ইকুয়াল টু বি, এটা কি, এটা তোমার মিডিয়ামের জন্য আর এটা তোমার ফ্রি স্পেসের জন্য। তাহলে এটাকে আমি মিউ নট বি নট দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, তাহলে বি বাই বি নট, মানে এদের যে রেশিওটা, যে একটা সলিনয়েড তুমি নিয়েছো, সেই সলিনয়েডের মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড ডিভাইডেড বাই ফ্রি স্পেসে ম্যাগনেটিক ফিল্ড, তাদের যে রেশিও সেটাকে বলে আমরা রিলেটিভ পারমিয়াবিলিটি। ওকে, তুমি যদি ভ্যালুগুলো পুট করো তাহলে তুমি কি লিখবে, মিউ এন আই, এখানে তুমি লিখবে মিউ 0 এন ইন্টু আই। তাহলে এইখানে দেখতেই পাচ্ছ এন আই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সুতরাং মিউ আর ইকুয়াল টু পড়ে থাকবে মিউ ডিভাইডেড বাই মিউ নট। সো এটাই হচ্ছে আমাদের রিলেটিভ পারমিয়াবিলিটি। ক্লিয়ার হয়েছে? এটা রিলেটিভ পারমিয়াবিলিটি। এর ইউনিট কি হবে, এটা কিন্তু ইউনিট লেস হবে, ইউনিট লেস অ্যান্ড ডাইমেনশনলেস, তাই না? দেখতেই পাচ্ছ এটা কি রেশিও, দুটোই পারমিয়াবিলিটি রেশিও, সুতরাং কি ইউনিটলেস আর ডাইমেনশনলেস হবে। ওকে, আচ্ছা, এবার ওকে, এবার আমরা এটা বলতে চাইছি, সাপোজ তোমার যে পদার্থ মানে ম্যাটারকে তুমি কিভাবে শ্রেণীবিন্যাস করতে পারবে, মানে টাইপস, সেই টাইপসটা ডিপেন্ড করবে, মানে একটা চৌম্বক পদার্থ যেটা বলি আমরা না, তার টাইপসটা ডিপেন্ড করবে এই রিলেটিভ পারমিয়াবিলিটির উপরে। ওকে, সাপোজ আমি বলছি এখানটা, ইফ যদি মিউ আর ইজ লেস দেন 1 হয়, মিউ আর লেস দেন 1, অর উই ক্যান সে মিউ আর মানে কত, মিউ বাই মিউ নট। সুতরাং মিউ যদি লেস দেন মিউ নট হয় তখন সেই পদার্থটাকে আমরা বলে থাকি কি বলতো, এটাকে বলে থাকি আমরা ডায়াম্যাগনেটিক, তিরশ্চুম্বক, ডায়াম্যাগনেটিক, বাংলায় বলে তিরশ্চুম্বক পদার্থ, ম্যাটার। ওকে, যদি মিউ আর গ্রেটার দেন 1 হয় অথবা মিউ যদি গ্রেটার দেন মিউ নট হয় তখন সেটাকে বলে থাকি আমরা প্যারাম্যাগনেটিক ম্যাটার, আর এটাকে বলতে পারো তুমি পরাচুম্বক পদার্থ। এবং 3 নম্বর যেটা, সাপোজ যদি মিউ আর মাছ গ্রেটার দেন 1 হয় অথবা মিউ ইজ মাছ গ্রেটার দেন মিউ নট হয় তখন সেটাকে বলে থাকি আমরা ফেরোম্যাগনেটিক। ওকে, সো ফেরোম্যাগনেটিক পদার্থ। ওকে, বাংলায় বলা হয়ে থাকে অয়স্চুম্বক পদার্থ। তাহলে এই যে ডেফিনেশনটা লিখলাম খুব ইম্পর্টেন্ট,
তার মানে যদি রিলেটিভ পারমিয়াবিলিটি নেগেটিভ হয় তখন সেটাকে বলে আমরা ডায়াম্যাগনেটিক। যদি রিলেটিভ পারমিয়াবিলিটি পজিটিভ হয় বাট জাস্ট গ্রেটার দেন 1, মানে হতে পারে এই ভ্যালুটা এরকম। সাপোজ আমি একটা এক্সাম্পল কনসিডার করছি। সাপোজ আমি বলছি মিউ আর নিয়ার ইকুয়ালস টু 1.000 এরকম, খুবই ছোট 2। তার মানে এই ভ্যালুটা কি দেখতে পাচ্ছ তুমি? সো হেয়ার উই ক্যান সে মিউ আর গ্রেটার দ্যান 1। তাহলে এই ম্যাটারটাকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো অবভিয়াসলি প্যারাম্যাগনেটিক, তাই না? এটা আমাদের কি প্যারাম্যাগনেটিক হবে, তাই নয় কি? কারণ এখানটা তুমি দেখতেই পাচ্ছ না এর মানটা কি জাস্ট মানে 1-এর থেকে বড়। কিন্তু যদি এরকম হতো যে না ভাই মিউ আর নিয়ার ইকুয়ালস টু 0.9 সামথিং যেটা রয়েছে, মনে করো 99994 এরকম যেটা রয়েছে, তখন এটা কী দেখতে পাচ্ছ তুমি? এটা দেখতে পাচ্ছ যে মিউ আর লেস দ্যান 1, তাহলে তুমি কি বলবে? ভাই ডায়াম্যাগনেটিক, সিম্পল জিনিস, ম্যাগনেটিক। ওকে। আর যদি 1-এর থেকে অনেক বড় হয়, মানে অ্যাপ্রক্সিমেট এরকম যদি ভ্যালু তোমাকে বলি আমি যে মিউ আর নিয়ার ইকুয়ালস টু সাপোজ 4500, তুমি দেখতেই পাচ্ছ যে এটা কি মিউ আরটা মাছ গ্রেটার দেন 1, তখন এটাকে বলবো আমরা ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক একদম সিম্পল জিনিস, কিছুই নেই। ওকে, সো ম্যাগনেটাইজেশন আমরা একটা টার্ম ইউজ করেছিলাম, একটু ম্যাগনেটাইজেশন সম্পর্কে জানা যাক। ম্যাগনেটাইজেশন বাংলা এটাকে বলে চুম্বকন। কি বলে? চুম্বকন। ওকে, চুম্বকন। জিনিসটা কি? ধরো আমরা শূন্য মাধ্যম কনসিডার করছি প্রথমে। আমি যদি ফ্রি স্পেস কনসিডার করি, ফর ফ্রি স্পেস, ইন ফ্রি স্পেস আমি বললাম যে একটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চৌম্বক প্রাবল্য, আমি বলছি কি এইচ হচ্ছে তোমার চৌম্বক প্রাবল্য, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এবং ঠিক ওই বিন্দুতেই যে চৌম্বক ক্ষেত্র হবে, চৌম্বক ক্ষেত্র বলতে পারো অথবা চৌম্বক আবেশও বলতে পারো। চৌম্বক আবেশ, সেটা কত হবে? বি ভেক্টর হবে। এবং বি আর এইচ এর মধ্যে যে রিলেশনটা, সেটা বলছে যে বি ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো এইচ ভেক্টর। এটা কোথায়? এটা ইন ফ্রি স্পেস, বিকজ আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি এটা ফ্রি স্পেসের জন্য, রাইট? তাহলে ফ্রি স্পেসের জন্য আমরা বি ভেক্টর ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ পাচ্ছি। বা আমরা এটাকে এরকম লিখতে পারি যে এইচ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর বাই মিউ নট। ওকে, এটা তোমার এইচের ডেফিনেশন এসে দাঁড়াবে। যেরকম তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলে যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইকুয়াল টু ইপসিলন জিরো ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এখানে একই রকম। এখানে ইলেকট্রিক ফিল্ড ই ছিল বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, হ্যাঁ, আর এখানে কি সেটা ম্যাগনেটিক ফিল্ড, এটা বি, হ্যাঁ। আর এই যে এইচটা তোমার এখানে সমতুল্য কার সাথে? ডি এর সাথে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটা তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর ছিল, তাই তো? এগুলো নিশ্চয়ই তোমরা জানো। যদি এখনো পর্যন্ত এগুলো না পড়ে থাকো, আমি কিন্তু লেকচার বানিয়েছি, সেগুলো দেখে নিও, হ্যাঁ। আর এটা তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। ওকে, যাই হোক, তাহলে এটা আমরা দেখতে পাই। এইবার যদি আমি মিডিয়াম নিই, ইফ উই কনসিডার আ মিডিয়াম, ফর মিডিয়াম আমি বলতে চাই আমি যদি মিডিয়াম কনসিডার করি, মিডিয়াম কনসিডার করলে নিশ্চয়ই বি এর মানটা এটা হতে পারে না। কারণ কি মিডিয়াম ধরেছে মানে কি মিউ জিরোটার মিউ জিরো থাকবে না, সেটা মিউ হয়ে যাবে। তাহলে ফর মিডিয়াম আমি লিখতেই পারি এটা মিউ ইন্টু এইচ, রাইট? তাহলে মিডিয়ামের জন্যে মিডিয়াম চেঞ্জ করেছো, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে। এইবার যে মিডিয়ামটা তুমি নিয়েছো সেই মিডিয়ামটা হতে পারে
সাপোজ লেট কনসিডার যে মিডিয়ামটা তুমি নিয়েছো সেটা হতে পারে প্যারাম্যাগনেটিক, মেবি প্যারাম্যাগনেটিক or ferromagnetic প্যারাম্যাগনেটিক হতে পারে, সেটা ফেরোম্যাগনেটিকও হতে পারে। যদি সেটা হয় তাহলে অবশ্যই এই বি এর মানটা গ্রেটার দেন μ0h হবে, অবশ্যই এটা হবে, তাই তো? ভেক্টর দিয়ে তো অসুবিধা নেই, এটা হবে তাহলে পরে। তাহলে এই ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি যে বি ভেক্টর ইকুয়াল টু, প্রথমে ছিল μ0h প্লাস নতুন একটা টার্ম এখানে আসবে এইটা, এই যে এম লিখলাম, এমটাই তোমার ম্যাগনেটাইজেশন। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো আলটিমেট, যে ভাই বি ভেক্টর ইকুয়াল টু μ0h ভেক্টর প্লাস, তো এটা আমরা ধরতে পারি, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেন উই ক্যান রাইট যদি বি এর মানটা এটা বেশি হয়, মানে আমি ম্যাগনেট মানে যে পদার্থটা ঢুকিয়েছি সেটা হতে পারে কি প্যারাম্যাগনেটিক, হতে পারে সেটা ফেরোম্যাগনেটিক। যদি এই দুটোর মধ্যে কোনো একটা হয় তাহলে বি এর মানটা অবশ্যই গ্রেটার দেন এটা হবে। তাহলে কতখানি বেশি হবে, এই বেশি মানটা তোমার এইটুকুনি বেশি হবে, এইটুকুনি কি এক্সেস, এইটুকুনি বেশি হবে, এইটুকুনি বেশি হবে। সেটা কার উপর ডিপেন্ড করছে দেখো, ম্যাগনেটাইজেশনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, which depends on magnetization, তাহলে সেটা কি ম্যাগনেটাইজেশনের উপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে ম্যাগনেটাইজেশনের ডেফিনেশন আমরা যদি দেখি, মানে এগুলো এটাকে এইভাবে করানো হয়, ধরো তুমি একটা পদার্থ তুমি নিলে, সেটাকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে, তাহলে সেটা ম্যাগনেটাইজেশন হবে। তাহলে ম্যাগনেটাইজেশনকে আমরা এইভাবে ঠিক ডিফাইন করি, ম্যাগনেটাইজেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাগনেটাইজেশন। কি বললাম? তাহলে এরকম তুমি বলবে যে মানে কোনো একটা পদার্থ নিয়েছো, সে পদার্থের কোনো একটা বিন্দুর চারিদিকে একটা একক আয়তন তুমি কনসিডার করলে, সে একক আয়তনে যে পরিমাণ, একটা আয়তন তুমি এরকম কনসিডার করলে, এই আয়তনে যে পরিমাণ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হবে সেটাকেই বলবো আমরা তার ম্যাগনেটাইজেশন, মানে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, এক কথায় বলতে গেলে। বুঝতে পারলে? এটা তোমার ম্যাগনেটাইজেশনের ডেফিনেশন। তাহলে তোমাকে যদি বলে ইউনিট কত, তাহলে তুমি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট তুমি জানো। 1 সেকেন্ড, আমাকে দুটো পেজ বাড়াতে হবে, কাজ করছে না কেন বাবা? ওকে, সো আমি যদি ইউনিটের কথা যদি বলি এখানে, সো ইউনিট কি হবে বলো? সো ডাইপোল মোমেন্ট মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তার ইউনিট কী হয়? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর ভলিউম মানে মিটার কিউব হবে। তাহলে অ্যাম্পিয়ার এটা উপরে আসলে পরে মিটার টু দি পাওয়ার -1 হবে। তাহলে দিস ইজ আওয়ার ইউনিট অফ ম্যাগনেটাইজেশন। ওকে, আচ্ছা, এইবার এই ম্যাগনেটাইজেশনটা কিন্তু ডিপেন্ড করে ডিরেক্টলি, ম্যাগনেটাইজেশনটা ডিরেক্টলি ডিপেন্ড করে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির উপরে। তাহলে আমি বলতেই পারি যে ম্যাগনেটাইজেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। তাহলে এই কনস্ট্যান্ট, এই মানে প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়। এই কনস্ট্যান্টটাকে আমরা বলে থাকি মানে সাসেপ্টিবিলিটি, চুম্বক মানে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, বা বাংলায় বলে চুম্বক প্রবণতা। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটাকে বলে থাকি আমরা। ওকে, তাহলে এই ডেফিনেশনটা কীভাবে তৈরি করতে পারি আমরা? দেখো, ইফ এইচ এর মান যদি 1 হয়, দেন কে ইকুয়াল টু তুমি এম বলবে। দিস ইজ দ্য ডেফিনেশন, সিম্পল। মানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, মানে একক চৌম্বক প্রাবল্যের জন্য কোনো পদার্থের যে ম্যাগনেটাইজেশন হবে
ম্যাগনেটাইজেশনের ডেফিনেশন কি আবার? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, মানে একক আয়তনে যতগুলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে সেটাকেই বলবো তার সাসেপ্টিবিলিটি। মানে এইচ এর মান 1, এখান থেকে ডেফিনেশন তোমাকে তৈরি করতে হবে, একদম সিম্পল জিনিস। এইচ এর মান তোমার যদি 1 হয় তাহলে কে ইকুয়াল টু এম, মানে একক ম্যাগনেটিক ইন্টেন্সিটির জন্য যে পরিমাণ ম্যাগনেটাইজেশন উৎপন্ন হবে সেটাকেই বলবো আমরা তার সাসেপ্টিবিলিটি। এবার ম্যাগনেটাইজেশন মানে তুমি জানো এরকমভাবে তাহলে বলতে পারো, ম্যাগনেটাইজেশন মানে কি? ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অবশ্যই। তাহলে তুমি এটাকে এরকমভাবে বলতে পারো যে একক মানে ইউনিট ম্যাগনেটিক ইন্টেন্সিটির জন্যে ইউনিট ভলিউমে যে পরিমাণ ডাইপোল মোমেন্ট প্রডিউস হবে সেটাকে বলবো আমরা তার সাসেপ্টিবিলিটি। ওকে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? ফাইন। এখানে এই সাসেপ্টিবিলিটি আর ইসের মধ্যে একটা রিলেশন তৈরি করব আমরা, মানে কে অ্যান্ড মিউ আর এদের মধ্যে একটা রিলেশন দেখবো আমরা কীভাবে তৈরি করতে পারি রিলেশন। আমরা দেখো অ্যাকচুয়ালি আমরা কি জানি? আমরা ভাই কিছুই জানি না। সো বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, এটা আমরা বলতে পারি, এটা মিডিয়ামের জন্য। এবং আবার আমরা বের করলাম একটু আগেই বি ইকুয়াল টু মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো এম, এইটা। আবার এম এর ডেফিনেশন আমরা এখনই দেখলাম যে এম ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু এইচ ভেক্টর। তাহলে প্রত্যেকটা ভ্যালুকে 2 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। তাহলে ফ্রম ইকুয়েশন টু আমরা কি বলতে পারি দেখো, যে বি, আচ্ছা বি ভেক্টর মানে কত আবার? মিউ ইন্টু এইচ ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো এইচ ভেক্টর প্লাস মিউ জিরো এম মানে কত বাবা? কে ইন্টু এইচ ভেক্টর। তাহলে এখানে দেখো কমন যাবে, তাহলে মিউ ইন্টু এইচ থাকলো, তাহলে এখানে তোমার এইচ কমন নিলে পর এখানে মিউ জিরো কমন আসবে, 1 থাকবে, এখানে কে থাকবে, আর এখানে একটা এইচ থাকবে। তাহলে ভালো করে তাকিয়ে দেখো এইচ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেট কি পড়ে থাকবে বাবা? এখানে তাহলে পড়ে থাকবে মিউ, আর এদিকে মিউ জিরো রয়েছে, নিচে নিয়ে চলে আসো, মিউ জিরো ইকুয়াল টু 1 প্লাস কে, অথবা কে প্লাস 1। তাহলে মিউ বাই মিউ নট এটাকে বলতে পারো তুমি মিউ আর, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস কে। দিস ইজ আওয়ার রিলেশন বিটুইন রিলেটিভ পারমিয়াবিলিটি অ্যান্ড সাসেপ্টিবিলিটি। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর প্রবলেম। ওকে ওকে, বুঝলাম। তাহলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। সো নাও আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে বিএইচ একটা কার্ভ দেখব। ওই কার্ভটা দেখার পরেই আমরা বুঝবো হিস্টেরিসিস কি। সো বিএইচ কার্ভ, বিএইচ কার্ভটা কেমন হয়ে থাকে আমি যদি কার্ভটা দেখাই, এইরকম হয়, এদিকে বি এদিকে এইচ। আচ্ছা, বি আর এইচ এর মধ্যে রিলেশন কি তোমরা জানো? সো বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, এটা মনে রাখবে। হ্যাঁ, যে কার্ভটা কেমন হয় এরকম, মানে সবসময় অরিজিন থেকে পাস করে। একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছি, দেখো একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছি। দিস ইজ ফর, এটা কার জন্য বলো তো? এটা শুধুমাত্র প্যারাম্যাগনেটিক অ্যান্ড ডায়াম্যাগনেটিকের জন্য। ম্যাগনেটিক অ্যান্ড ডায়াম্যাগনেটিক, মানে প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিকের জন্য একদম স্ট্রেট লাইন হয়। বাট আমি যদি ফেরোম্যাগনেটিকের কথা ভাবি, ফেরোম্যাগনেটিকের কথা ভাবলে পরে সেই কার্ভটা আর সোজা থাকে না, সরি এইরকম হয়, এই গিয়ে এইরকম, এরকম বাঁকা হয়ে থাকে, একটা কার্ভ হয়ে থাকে। সো দিস ইজ ফর ফেরোম্যাগনেটিক। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ এখানে স্ট্রেট, তাহলে এখানে তুমি যদি স্লোপ নাও, মানে তুমি স্লোপ নিলে পরে সেই স্লোপটাই কি রিপ্রেজেন্ট করবে? তোমার মিউটাকে রিপ্রেজেন্ট করবে, পারমিয়াবিলিটি রিপ্রেজেন্ট করবে, অ্যান্ড হুইচ ইজ কনস্ট্যান্ট।
সো এই গ্রাফ থেকে আমরা দেখতেই পাচ্ছি মিউটা কনস্ট্যান্ট, তাহলে প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি মিউয়ের মানটা কনস্ট্যান্ট হয়ে থাকে। ওর জন্য দেখবে আমরা অনেক সময় ইলেকট্রোস্ট্যাটিক্সে মিউ নট সেম ধরে নিই, মানে সেখানে মেনলি কনসিডার করা হচ্ছে প্যারাম্যাগনেটিক অথবা ডায়াম্যাগনেটিক, যাদের ম্যাগনেটিক প্রপার্টি খুবই কম, খুবই লো। আস্তে আস্তে আরও বুঝতে পারবেন। এই যে ফেরোম্যাগনেটিক এর ক্ষেত্রে কিন্তু দেখো মানে একটা নির্দিষ্ট তুমি পদার্থ নিয়েছো, বাট এইচের মান চেঞ্জ করার দরুন ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করছে, তো তার দরুন কিন্তু মিউয়ের মানটা কিন্তু ভ্যারি করবে। এটা কিন্তু মানে ভ্যারি করবে, ঠিক আছে, এটা ভ্যারিয়েবল, এটা একটা এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, বুঝতে পারলে? এটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকছে না। এটা পার্টিকুলার তুমি পদার্থ কনসিডার করেছো, বাট সেই পার্টিকুলার পদার্থের জন্য কিন্তু বিভিন্ন এইচের ভ্যালুর জন্য তার মানে বিভিন্ন মিউয়ের মান হচ্ছে, বুঝতে পারলে? তাহলে ফেরোম্যাগনেটিকের জন্য মিউটা কিন্তু ভ্যারিয়েবল, মিউটা কিন্তু কনস্ট্যান্ট নয়। তাহলে তুমি এখানে বলবে মিউ ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এইবার তুমি চলে আসো দুটো ডেফিনেশন। এক হচ্ছে তোমার ম্যাগনেটিক রিটেনটিভিটি, মানে যেটাকে বলে ধারণ ক্ষমতা, হ্যাঁ, আরেকটা তোমার মানে সহনশীলতা। তাহলে ধারণ ক্ষমতা কি? ধারণ ক্ষমতা, ম্যাগনেটিক ধারণ ক্ষমতা মানে কোনো একটা পদার্থকে, চৌম্বক পদার্থকে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিলে এবং সেখান থেকে সরিয়ে নিলে, বুঝতে পারলে? ধরে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা পদার্থ তুমি নিয়ে আসলে, একটা পদার্থকে নিয়ে আসলে রেখে দিলে, এবং এবার কী করলে ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি সরিয়ে দিলে, ঠিক আছে? দেখা যাচ্ছে পদার্থটির মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব থেকে যাচ্ছে। যেরকম তুমি দেখবে একটা সুই তুমি নেবে, সুচ বা পেরেক তুমি নেবে, পেরেক নিয়ে, হ্যাঁ, এটা তুমি চুম্বক নেবে, ঠিক আছে? চুম্বকের কাছে পেরেকটাকে নিয়ে আসবে, এটা মনে করো একটা পেরেক, ওকে? পেরেকটাকে তুমি নিয়ে আসলে বা সুইটাকে তুমি নিয়ে আসলে, কিছুক্ষণ রাখলে, এইবার কী করলে ম্যাগনেটটাকে তুমি সরিয়ে দিলে, ম্যাগনেটটাকে তুমি এবার সরিয়ে দিলে, তুমি দেখতে পাবে এই চুম্বক, এই পেরেকটার ওপরে যদি তুমি আরেকটা পেরেক দাও, সেই পেরেকটাকে কিন্তু সে আকর্ষণ করে রাখবে। তাহলে এই যে পদার্থটা, এটা কিন্তু একটা চুম্বক ছিল না, এটা কিন্তু একটা চুম্বক ছিল না, দিস ইজ আ পেরেক বা সুই, এটা পেরেক ছিল বা সুই ছিল, ঠিক আছে? সেটা কিন্তু চুম্বক ছিল না, কিন্তু চুম্বকের সংস্পর্শে থাকার দরুন তার মধ্যে কিছু চুম্বক পদার্থ মানে আবেশ হয়েছে, আবেশের দরুন তার মধ্যে কিছু কি চুম্বকত্ব ধর্ম থেকে গেছে। এই যে ধর্ম থেকে যাওয়া, হ্যাঁ, মানে কিছুটা ধরে রাখতে পারলো, চুম্বক ধর্ম কিছু ধারণ করতে পারলো, ধরে রাখতে পারলো, এটাকে বলি তার ধারণ ক্ষমতা, বুঝতে পারলে? কিছু পরিমাণ চুম্বকত্ব সে ধরে রাখতে পারলো, সেটাকে বলি তার ধারণ ক্ষমতা। আরেকটা হয় সহনশীলতা, সহনশীলতা মানে চুম্বক সহনশীলতা, সেটা কি? একই রকম এই চুম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটা পদার্থকে রাখলে এবং ধরো এই পেরেকটার মধ্যে, মানে সহনশীলতা ভালো করে বোঝো, রেখেছো, তার জন্য কি চুম্বক পদার্থের মধ্যে একটা চুম্বকত্ব ধর্ম সৃষ্টি হয়েছে, ধারণ করে রেখেছে। এইবার এই পেরেকটাকেই মানে চুম্বক হিসেবে যদি আমি অনেকটা সময় ধরে মানে অনেকভাবে ব্যবহার করতে পারি, যদি আমি মানে যথেষ্টভাবে যদি আমি ব্যবহার করতে পারি, হ্যাঁ, তার ফলেও যদি তার ধারণ ক্ষমতা মানে তার যদি চুম্বকত্ব ধর্ম থেকে যায়, তখন সেটাকে বলে তার কি সহনশীলতা। কথাটা বুঝতে পারলে? মানে একটা তুমি চুম্বক নিয়েছো, চুম্বকের মধ্যে তুমি একটা পদার্থ নিয়ে আসলে, মানে পেরেককে নিয়ে আসলে, পেরেকটার মধ্যে কি চুম্বক ধর্ম সে ধরে রাখলো কিছুটা, ফাইন, দ্যাট ইজ কল ধারণ ক্ষমতা। এবার যে ধরে রেখেছে, এবার তুমি সেটাকে চুম্বক হিসেবে ব্যবহার করছো, যথেষ্ট পরিমাণে তুমি সেটাকে ব্যবহার করছো, পেরেকটাকে তুমি ব্যবহার করছো, তুমি ইউজ করছো তুমি পেরেকটাকে, ফাইন। এবার ইউজ করছো, কিন্তু ইউজ করার পরেও তার মধ্যে চুম্বকত্ব ধর্ম থেকে যাচ্ছে, তখন সেটাকে বলবো তার সহনশীলতা, মানে সে কি অনেকটা ক্ষণ ধরে সে ধরে রাখতে পারছে। যত বেশি ধরে রাখতে পারবে তার ধারণ ক্ষমতা, মানে তার সহনশীলতা তত বেশি, বুঝতে পারলে? যত বেশি ধরে রাখতে পারবে তার সহনশীলতা বেশি। তার মানে কি দুটো ডেফিনেশন কিন্তু পরস্পরের সাথে লিঙ্ক, প্রথমে ধারণ ক্ষমতা হলো, দিয়ে সহনশীলতা হলো, বুঝতে পারলে কথাটা? একদম সিম্পল জিনিস, কিছুই নেই। এইবার চলে আসে আমরা হিস্টোরিসিস। হোয়াট ইজ হিস্টোরিসিস? হিস্টোরিসিস ওকে,
হিস্টোরিসিস। আচ্ছা এটা হয় স্পেলিংটা, ওকে। হিস্টোরিসিসটা কি দেখো, ধরো হিস্টোরিসিস কিছুই না, মানে তুমি একটা মানে এমন কিছু প্রক্রিয়া রয়েছে যার ধরো তুমি আউটপুট আর ইনপুট নিয়ে কথা বলো, আউটপুট অ্যান্ড ইনপুট। মানে তুমি একটা ইনপুট মানে কোনো একটা কাজ করলে দিয়ে তুমি আউটপুট পাবে, ফল পাবে তুমি, তাই তো? এটাই তো ঘটনাটা ঘটে, যে কোনো নেচারে যাই হোক না কেন, তুমি একটা ইনপুট দিচ্ছ তুমি আউটপুট পাবে, রাইট? ইনপুট দিচ্ছ তুমি আউটপুট পাবে, তাই তো? এই তো মানে নেচারের স্ট্রাকচার, ইনপুট দিলে আউটপুট পাওয়া যায়। তো বেশ কিছু ফিজিক্যাল প্রসেস বা প্রক্রিয়া রয়েছে, ভৌত প্রক্রিয়া রয়েছে, যাদের ক্ষেত্রে দেখা যায় যে আউটপুট আর যে ইনপুট তারা একসাথে পরিবর্তন হয় না। তার মানে কি? তার মানে এরকম হতে পারে তুমি ইনপুট দিয়েছো এবং ইনপুটটা তুমি সরিয়ে নিয়েছো, সরিয়ে নেওয়ার ফলে আউটপুট কিছুটা থেকে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে আমার? মানে তুমি ইনপুট দিয়েছো কিন্তু আউটপুট কিছুটা থেকে যাচ্ছে, মানে তারা একসাথে, ধরো ইনপুটটাকে তুমি ইনস্ট্যান্ট 0 করে দিলে কিন্তু আউটপুটটা ইনস্ট্যান্ট 0 হলো না, আউটপুটে কিছু একটা ভ্যালু থেকে গেল। তাহলে ইনপুট আর আউটপুট একসাথে ভ্যারি করছে না, তাই না? তাহলে ইনপুট সরিয়ে নিয়েছো তা সত্ত্বেও আউটপুট থেকে যাচ্ছে, তাহলে ইনপুট আর আউটপুট কিন্তু একসাথে ভ্যারি করছে না, তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকছে, মানে কেউ একটা পিছিয়ে থাকছে। তাহলে এইখানে কি হচ্ছে, ধরো তুমি ইনপুট দিলে 10 দিলে, আউটপুট তুমি 10 পেলে বা 12 পেলে, তুমি সাপোজ কথার কথা বলছি আমি, ইনপুট তুমি 0 করে দিলে, কিন্তু দেখা যাচ্ছে তাহলে আউটপুটে 0 হওয়ার কথা, কিন্তু আউটপুট 0 না হয় 5 থেকে গেল, তাহলে আউটপুটটা কিছুটা পরিমাণ পিছিয়ে থাকলো। এই যে ঘটনাটা, এটাকে বলে আমরা কি, তার মধ্যে কিছু পরিমাণ মেমোরি স্টোর হয়ে আছে। তাহলে আউটপুট না, আউটপুটের মধ্যে কিছু পরিমাণ মেমোরি স্টোর হয়ে আছে। সে মেমোরি মিনস এটা ইন জেনারেল বলছি, সেটা এনার্জি হতে পারে, রাইট? মেমোরি মিনস তার মধ্যে এনার্জি স্টোর হতে পারে। তাহলে ইনপুট সরিয়ে নেওয়া সত্ত্বেও আউটপুটের মধ্যে কিছু পরিমাণ যদি মেমোরি স্টোর হয়ে থাকে, এই যে প্রসেস, এটাকেই বলে থাকি আমরা হিস্টোরিসিস। মেমোরি স্টোরটাকে বলে আমরা হিস্টোরিসিস। যে কোনো ক্ষেত্রে এই ডেফিনেশন কাজে লাগতে পারে হিস্টোরিসিসের ক্ষেত্রে। অনেক জায়গাতে এই হিস্টোরিসিস কিন্তু মানে অ্যাপ্লাই হয়ে থাকে, ঠিক আছে? মানে তুমি ইনপুট দিলে আউটপুটে কি পুরোপুরি আউটপুট 0 হয়ে গেল না, ইনপুট সরিয়ে নেওয়া সত্ত্বেও আউটপুটটা থেকে গেল, তার মধ্যে মেমোরি স্টোর হয়ে গেল, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, না? মানে মেমোরি থেকে গেল। আমি তোমাকে একটা কথা বললাম, মানে আমি তোমাকে এই পড়াচ্ছি, আমি সিম্পল জিনিস ভালো করে বোঝো, তাহলে আমি পড়াচ্ছি, আমি পুরো থিওরি বোঝালাম, কিন্তু তুমি সব কিছু পড়লে, সবই পড়লে, পড়ার পর তুমি আউটপুট দেখতে পাচ্ছ কি তোমার এইটুকুনি আউটপুট রয়েছে, তো যা পড়িয়েছি তার মধ্যে এইটুকু তোমার মনে আছে, তাহলে এটাই তোমার কি হিস্টোরিসিস, এটাই তোমার হিস্টোরিসিস। এই পরিমাণ তোমার মধ্যে স্টোর হয়েছে। আমি আকাশ পাতাল সব পড়িয়েছি, কিন্তু তোমার শুধুমাত্র কি পাতালটুকুনি মনে আছে। কথাটা বোঝাতে পারছি? মানে আমি 10 পাতা পড়ালাম, 10 পাতার মধ্যে তোমার মাথায় তুমি সবই পড়েছো, কিন্তু তোমার মাথায় কোনটুকুনি রয়েছে, 1 পাতা রয়েছে। যেইটুকুনি তোমার মধ্যে স্টোর হয়েছে সেটাই কি তোমার মেমোরি, সেটাকেই বলবো আমরা হিস্টোরিসিস। যে পরিমাণ এনার্জি স্টোর হয়েছে সেটাই হিস্টোরিসিস এনার্জি লস। আর এটা যদি রিসাইক্লিং প্রসেসে চলতে থাকে তাহলে একটা লুপ উৎপন্ন করবে, সেটা হিস্টোরিসিস লুপ হবে। কথাটা বুঝতে পারলাম? একদম কিছুই না, হিস্টোরিসিস মানে একদম সিম্পল জিনিস, যে পরিমাণ আউটপুটের মধ্যে মেমোরি স্টোর হয়ে থাকবে সেটা হিস্টোরিসিস। তার মানে কি, অ্যাকচুয়ালি কী হচ্ছে, তুমি ইনপুট দিচ্ছ বাট আউটপুটটা কিছুটা মানে ইনপুট সরিয়ে নেওয়ার সাথে সাথে আউটপুট কী হচ্ছে, মানে ইনপুটের থেকে পিছিয়ে পড়ছে। এটা কি বলে আমরা হিস্টোরিসিস। মানে আমি যদি ডেফিনেশন লিখি, জাস্ট এরকম লিখব, কোনো প্রক্রিয়ায়, এটা যে কোনো প্রসেস হতে পারে, যে কোনো প্রক্রিয়ায় তুমি ইনপুট নিলে, মানে ইনপুটের সাপেক্ষে আউটপুট যে পিছিয়ে থাকে, ইনপুটের সাপেক্ষে আউটপুটের পিছিয়ে পড়ার ঘটনাটাকেই বলে আমরা আউটপুটের পিছিয়ে পড়ার ঘটনাকে কি বলা হয়, হিস্টোরিসিস বলা হয় তাকে।
বললাম, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। একদম কিছুই না, সিম্পল জিনিস। এটা অনেক এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি। যেরকম ধরো একটা রাবার দিয়ে যদি প্রথমে বলি আমি, একটা রাবারটাকে তুমি অনেক দিন ইউজ করছো না, ইউজ না করার দরুন তুমি সেটাকে রেখে দিয়েছো। তার ফলে প্রথমত রাবারের মধ্যে পূর্ণ স্থিতিস্থাপকতা থাকে, ঠিক আছে, কিন্তু অনেক দিন ইউজ না করার দরুন তার মধ্যে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার দরুন কী হয়, যখন তুমি রাবারটাকে এবার ইউজ করে কিছুটা টেনে দিলে, রাবার মানে সেই মানুষ মেয়েরা দিয়ে চুলে একটা গাডার বা রাবার বাঁধে, সেটা হতে পারে। তোমরা যে ওই পেন্সিল দিয়ে লেখার পরে যেটা মোছো, সেই রাবার হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা তুমি ক্যান্সেল করো। এবার তুমি টানলে, এটাকে টেনে তুমি যখন ছেড়ে দেবে, তখন দেখবে এটা কিন্তু একদম তার নিজের পজিশনে আসতে পারবে না। একদম আসতে মানে ছেড়ে যখন দিচ্ছ, মানে তুমি ইনপুটটাকে জিরো করে দিলে, তুমি টেনেছো, একটা ফোর্স দিয়েছো, এক্সটার্নাল ফোর্স দিয়েছো, এবার ফোর্সটাকে তুমি একটা টাইমে জিরো করে দিলে, এখানে এসে তুমি জিরো করে দিলে। তাহলে কি রাবারটাকে পুরো ইনস্ট্যান্ট এখানে চলে আসার কথা ছিল, কিন্তু রাবারটা আসতে পারছে না, সে হয়তো এইখানে এসে দাঁড়িয়ে পড়েছে, বা আস্তে আস্তে সে আসছে। তার মানে কি, আউটপুটে তো পিছিয়ে পড়ে গেল ইনপুটের থেকে, তাই না? তাহলে যতখানি পিছিয়ে আছে ততখানি কি তার মধ্যে এনার্জি ক্ষয় হচ্ছে, মানে সঞ্চিত হচ্ছে মেনলি। এটাকে বলে আমরা হিস্টোরিসিস লস। তার মানে কি, তার মধ্যে এতখানি এনার্জি সঞ্চিত হয়ে আছে, এবং একটা সময় পরে সে আস্তে 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 এখানে চলে আসবে, মানে এই পয়েন্টে সে চলে আসবে একটা সময়, বাট সময়টা অনেক বেশি নেবে, বুঝতে পারলে? তাহলে তার মধ্যে এই পরিমাণ এনার্জি স্টোর হয়েছিল, এবং এই এনার্জিটা হতে পারে সেটাকে কি গরম করে দিচ্ছে, তাপ শক্তিতে এনার্জি, মানে এটাকে এনার্জিটা উৎপন্ন হচ্ছে, লস হচ্ছে, এটাতে গরম হয়ে গেল, তাহলে তাপ শক্তি উৎপন্ন করবে। তাহলে এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে হিস্ট্রিসিসের মধ্যে। বাট এই যে এক্সাম্পলটা দিলাম, এটা কোনো ব্যবহারিক মানে মানে কোনো কাজে লাগে না আর কি, প্রয়োগ নেই আর কি, ঠিক আছে? বাট আমরা এখন যেটা পড়বো সেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সেটা কি, যে ম্যাগনেটিকের ব্যাপার নিয়ে পড়বো আমরা, তাই তো? সাপোজ আমাদের কাছে কি রয়েছে, বিএইচ কার্ভ রয়েছে, ভালো করে দেখো, অনেক কিছু বোঝার আছে এখানে। হ্যাঁ, এইদিকে তোমার এইচ, এইদিকে তোমার বি। এবার আমরা যদি ফেরোম্যাগনেটিক কনসিডার করি, তাহলে কি দেখতে পাই, এইরকম কার্ভ হয়, রাইট? এই গিয়ে এইরকম হয়, চেঞ্জ হয়, মানে কার্ভ টাইপ হয়ে থাকে। তাহলে এই গেল, তাহলে দেখো এটা তোমার জিরো ছিল অরিজিনটা, এটা তোমার অরিজিন। আমি ম্যাগনেটিক ইন্টেন্সিটি ইনক্রিজ করে আমি এই পয়েন্টে আসলাম, সাপোজ দিস ইজ আওয়ার এ প্রাইম পয়েন্টে আসলাম। মানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ভ্যালু যখন এ প্রাইম পয়েন্ট, তখন ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালুটা, সেটা এইখানটায়, মানে সি প্রাইম পি পয়েন্টে যখন এসে পৌঁছেছে, তখন সি প্রাইম ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা, রাইট? তাতে কোনো অসুবিধা নেই, বুঝলাম। এবার ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো, আমি এই ম্যাগনেটিক ইন্টেন্সিটিটাকে আস্তে আস্তে এবার জিরো করছি, আস্তে আস্তে এতখানি এনে দাঁড় করিয়েছি, যে ম্যাগনেটিক ফিল্ড এতখানি পেয়েছি। এবার ইন্টেন্সিটি ভ্যালুটা আস্তে 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 আমি জিরো করলাম, এখানে নিয়ে চলে আসলাম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এইটা মানে এটা তোমার আউটপুট ছিল, মানে ইনপুট তোমার এইচ ছিল, আউটপুট তোমার বি ছিল, কারণ বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। এটা আমাদের ইনপুট, এটা আমাদের আউটপুট, মানে এটাকে ওপি লিখে দিই, তাহলেই হবে আউটপুট, এটা আমাদের ইনপুট। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, যখনই আমি ছেড়ে দিলাম, মানে এইচের মানটা যখন জিরো করে দিলাম, তখন এই ভ্যালুটা আস্তে 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 এরকম হচ্ছে, এইখানে এসে দাঁড়িয়ে পড়ে। তাহলে এর একটা দেখো নির্দিষ্ট ভ্যালু পাচ্ছে তুমি, পি, সাপোজ আমি বলছি কিউ বললাম, অন্য খালিতে দেখাই, কিউ বললাম, তাহলে কিউ পয়েন্টে কিন্তু এসে দাঁড়ালো। তাহলে ভালো করে বোঝো, এইচ এর মান তুমি জিরো করে দিয়েছো, বাট আউটপুট বি এর মানটা কিন্তু কিছু একটা ভ্যালু রয়েছে, ও কিউ ভ্যালু রয়েছে। তাহলে এই যে ও কিউ ভ্যালু রয়েছে, এটাই কি, এই যে বলেছিলাম ম্যাগনেটিক ধারণ ক্ষমতা, এটাই তার চৌম্বক ধারণ ক্ষমতা, এটাই কি তার চৌম্বক ধারণ ক্ষমতা। মানে তুমি একটা পদার্থকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে পরে তার মধ্যে একটা চৌম্বকত্ব ধরে রাখতে পারে সে, সেটাই তার কি চৌম্বক ধারণ ক্ষমতা। তাহলে এটাই তাই হয়েছে, দেখো, তাহলে তার মধ্যে একটা চৌম্বক ধারণ ক্ষমতা সৃষ্টি হয়েছে, এটা কি ও কি। ওকে, এইবার তাহলে এই যে ধারণ ক্ষমতা উৎপন্ন হলো, এটাকে তুমি কাজে লাগাচ্ছ,
তার মানে তুমি কী করছো, এইচের মানটাকে তুমি আস্তে 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 আরও কমাচ্ছ, নেগেটিভের দিকে নিয়ে আসলে, নিয়ে আসার ধরুন দেখা যাচ্ছে তো নেগেটিভের দিকে নিয়ে আসলো তো কি এর মানটা আস্তে 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 এরকম জিরোতে চলে আসলো, এর মানটা জিরোতে চলে আসলো। তাহলে যখন তুমি এখানে নিয়ে আসলে তখন তার ভ্যালুটা কত ছিল, সাপোজ আর পয়েন্ট, তাহলে আর পয়েন্টে চলে আসলো। তাহলে এইচের মান যখন আর, তখন দেখো বি এর মানটা জিরো, তাহলে কিছুটা সময় কিন্তু সে মানে এনার্জিটা ধরে রেখেছিল, বুঝতে পারলে। তাহলে এই যে আর কিউ বা ও আর, এইটা তোমার সহনশীলতা, এটা তোমার সহনশীল, বুঝতে পারলে। তাহলে এতখানি সে কার্য করেছে তার মানে এতখানি সে সহ্য করেছিল, সহন করেছিল, মানে কি তার চুম্বকত্ব ধর্ম ধরে রেখেছিল এতক্ষণ ধরে, বুঝতে পারলে, সেটা তার সহনশীলতা। এবার এই প্রসেসটা দেখো চলতে থাকবে, তুমি যদি এইচটাকে আস্তে 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 নেগেটিভ করো, মানে এখানে নিয়ে চলে আসো, সাপোজ এখানে নিয়ে আসলে তুমি বি প্রাইমে নিয়ে আসলে, তখন দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা আস্তে 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 এখানে আসলো, মানে ছবিটা সরি এইরকমভাবে দেখায়, এইরকম হলো, ওকে, দিয়ে আবার এই যাবে, এরকম হবে। তাহলে এইভাবে প্রসেসটা চলতে থাকবে, তাহলে এইভাবে একটা লুপ উৎপন্ন করছে দেখো। তাহলে এখান থেকে এখানে আসলো, যখন আমি এইচের মানটা ইনস্ট্যান্টলি জিরো করে দিলাম, তখন দেখতে পাচ্ছি বি এর মানটা জিরো হচ্ছে না, কিছুটা ভ্যালু থাকছে, দিস ইজ কল ধারণ ক্ষমতা। এবং যখন আমি এইচের মানটা আরও কমালাম, মানে আরের দিকে নিয়ে আসলাম, তখন কি এই বি এর মানটা শূন্য হয়ে গেল, মানে এটা তার সহনশীলতা, এটুকু তার সহনশীলতা। এবার এইচের মান যদি আমি আরও কমাচ্ছি, তখন কি এই বি এর মানটা আস্তে 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 এখানে চলে আসলো, মানে এইচের মান এখানে, বি এর মানটা এখানে, এটা নাম দিয়ে দিই, এটাকে এস বলে দিলাম, এটাকে আমি টি বললাম, পি কিউ আর এস টি ইউ, এটাকে আমি ইউ বললাম, বুঝতে পারলে। দিয়ে যখন আবার এখানে আসলাম, আবার যখন আমি এখান থেকে জিরো করলাম, তখন দেখো সে এখানে আসলো, তখন এইটুকু তার আবার ধারণ ক্ষমতা। আবার যখন আমি এটাকে পজিটিভ করলাম, তখন এখান থেকে এখানে আসলো, এইটুকু তার কি সহনশীলতা। তাহলে এইটা অথবা তোমার ওটি ধারণ ক্ষমতা, আর এইটা অথবা তোমার কত বলো, ওটি তোমার ধারণ ক্ষমতা, আর ও ইউ তোমার সহনশীলতা। তাহলে এইভাবে কিন্তু হিস্টেরেসিস লুপ উৎপন্ন করো। সো দিস ইজ আওয়ার হিস্টেরেসিস লুপ, হিস্টোলিসিস লুপ, তাই তো, হিস্টোরেসিস লুপ, ক্লিয়ার হয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো ম্যাগনেট তৈরি করতে পারি আমরা হিস্টোরেসিসটাকে কাজে লাগিয়ে। তাহলে তার ক্ষেত্রফল কী হবে, সো আমি যদি হিস্টোরেসিসের এরিয়া দেখার চেষ্টা করি, এরিয়া কী হবে, বি আর এইচ এর মাল্টিপ্লিকেশন, ইট উইল গিভ আস এরিয়া, তাই তো। তাহলে আমি যদি ইউনিট দেখি, হ্যাঁ ইউনিটটা কী হবে দেখো, বি ম্যাগনেটিক ফিল্ডে যদি তুমি ইউনিট বের করো, আমরা এফ ইকুয়াল টু কিউ ভি বি এটা জানি, তাহলে এখান থেকে বি এর ইউনিট আমরা বের করতে পারি এফ বাই কিউ ইন্টু ভি, রাইট। তাহলে এফ মানে তোমার নিউটন, কিউ মানে কুলম মানে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, আর ভি মানে তোমার ভেলোসিটি মানে মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আলটিমেট আনসার আসছে নিউটন মিটার টু দি পাওয়ার -1 অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1, কারণ এখানে সেকেন্ড কেটে যাচ্ছে। তো এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ। অ্যান্ড এইচের আমরা ইউনিট জানি অ্যাম্পিয়ার, এম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1 বের করেছিলাম। তাহলে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কী আসবে, সো নিউটন মিটার টু দি পাওয়ার -1 অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -1। তো এটা থাকবে না এখানে, তাহলে আসবে নিউটন মিটার টু দি পাওয়ার -2 আর অ্যাম্পিয়ার কেটে যাবে, ঠিক লিখলাম, ঠিকই লিখেছি। তাহলে এইটাকে দেখো আমি একটা কাজ করতে পারি, এইটাকে আমি যদি এরকম লিখি, নিউটন মিটার ইন্টু মিটার টু দি পাওয়ার -3 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ 1 - 3 মানে কত দেবে, -2 দেবে। তাহলে নিউটন ইন্টু মিটার, এইটা আবার কী বলতে পারি আমরা, এটাই কি কার জন্য, এটা
মানে জুল এটা, আর পার মিটার কিউব। তাহলে বি ইন্টু এইচ তার ইউনিট কী আসছে দেখো, জুল পার মিটার কিউব, মানে কি এনার্জি ডেন্সিটি। দিস ইজ এনার্জি ডেন্সিটি, দিস ইজ আওয়ার এনার্জি ডেন্সিটি, রাইট? কারণ এনার্জি পার ইউনিট ভলিউম, তাহলে সেটা আমাদের এনার্জি ডেন্সিটি দেবে, তাহলে এটা আমাদের এনার্জি ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে একটা ইউনিট ভলিউমে যে পরিমাণ এনার্জি লস হবে সেটাই তার কি হিস্টেরেসিস লুপের এনার্জি লস, এনার্জি ক্ষয়। ওকে, এইবার এই যে হিস্টেরেসিস লুপ তার কিছু সিগনিফিক্যান্স রয়েছে। সিগনিফিক্যান্সগুলো কি আমরা দেখতেই পাচ্ছি, যেরকম দেখো আমি যদি সিগনিফিক্যান্সগুলো যদি বলি, আচ্ছা এখানে দেখাই তাহলে ভালো হবে। সিগনিফিক্যান্স, এই যে আমরা বলি না ইস্পাত আর কাঁচা লোহা, তার মধ্যে কোনটাকে ব্যবহার করা বেশি সুবিধাজনক, মানে ম্যাগনেট হিসেবে, তাই না? সেই জিনিসগুলো এখনই বুঝতে পারবো। আমরা যদি হিস্টেরেসিস লুপ দেখি, আমরা সেখান থেকে দেখতেই পাচ্ছি যে বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, এই মিউ এর মানটা কিন্তু ভ্যারিয়েবল, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, মানে একটা নির্দিষ্ট পদার্থ তুমি ক্যান্সেল করেছো, বাট তার জন্য কিন্তু মিউ এর মানটা চেঞ্জ করছে। সেকেন্ড, এরকম দেখো তুমি লুপের যে ক্ষেত্রফল এরিয়া, মানে বি আর এইচ নিয়ার ইকুয়ালস টু জিরো, মানে ইকুয়ালস টু জিরো, এটা কখনোই পসিবল নয়, কারণ সবসময় কিছু না কিছু পরিমাণে ম্যাগনেট কি এই পদার্থের মধ্যে স্টোর করবেই, সুতরাং এটা কখনোই জিরো পসিবল নয়। 3 নম্বর দেখো, তুমি যদি দুটো পদার্থ কনসিডার করো, একটা কাঁচা লোহা, একটা যদি তুমি ইস্পাত কনসিডার করো, তাহলে কেমন হয় কার্ভটা। আমি প্রথমে যদি কাঁচা লোহার কথা বলি, কাঁচা লোহার ক্ষেত্রে ঠিক এইরকম হয়ে থাকে, এরকম, আর ইস্পাতের ক্ষেত্রে সেটা ঠিক এইরকম হয়ে থাকে। এরকম হয়ে থাকে। এটা তোমার ইস্পাতের জন্য, আর এইটা তোমার কাঁচা লোহার জন্য। এটা ওকে, তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতাও কম, সহনশীলতাও কম, বাট ইস্পাতের ক্ষেত্রে দেখো ধারণ ক্ষমতা বেশি, সহনশীলতাও বেশি। সুতরাং বুঝতেই পারছো যার সহনশীলতা ধারণ ক্ষমতা বেশি হবে সেটাকেই আমরা বেশি প্রেফার করব, তাই আমরা এটাকে বেশি প্রেফার করি। তাই কাঁচা লোহার তুলনায় ইস্পাতকে বেশি প্রেফার করা হয়, কারণ কোনো একটা স্থায়ী চুম্বক তৈরি করার জন্য যে কন্ডিশন থাকা দরকার সেটা কি ইস্পাতের মধ্যে রয়েছে। বিকজ একটা স্থায়ী চুম্বক তৈরি করা মানে কি, তার ধারণ ক্ষমতা বেশি হতে হবে, তার সহনশীলতা বেশি হতে হবে, তার বেশি পরিমাণে এনার্জি যেন সে মানে হিস্টেরেসিস লস যেন তার বেশি হয়, বুঝতে পারলে, এবং তার চৌম্বক আবেশ উচ্চমানের হতে হবে। এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো যারা ফুলফিল করে তাদেরকেই বলতে পারি আমরা কি স্থায়ী চুম্বক, বুঝতে পারলে। সো ইস্পাতকে আমরা স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করতে পারি, কারণ দেখো এর ধারণ ক্ষমতা হাই, এর সহনশীলতাও হাই, এবং এটা তোমার চৌম্বক আবেশ উচ্চমানের হয়ে থাকে, এবং এর যে চৌম্বক ভেদ্যতা মানে চৌম্বক বা ম্যাগনেটিক পারমেবিলিটি এটার মানও প্রচুর পরিমাণে হাই হয়ে থাকে, মাছ গ্রেটার দ্যান 1 হয়ে থাকে, মানে আর এর মান যদি বলি আমরা, তাহলে এটাকে আমরা স্থায়ী চুম্বক হিসেবে তৈরি করতে পারি। ওকে, তার জন্য আমরা ইস্পাতকে কিন্তু স্থায়ী চুম্বক হিসেবে তৈরি করি। এই গ্রাফটা দিয়ে তোমরা বুঝিয়ে বলে দিতে পারো। আচ্ছা, এবং তড়িৎ চুম্বক তৈরি করার জন্য কিন্তু আমরা ইস্পাতকে নিই না, আমরা কিন্তু তখন কাঁচা লোহাকে নেওয়া হয়ে থাকে। মানে কেন নেওয়া হয়ে থাকে, কারণ তড়িৎ চুম্বক তৈরি করার জন্য এটা দেখা হয়ে থাকে যে সাপোজ চুম্বকত্ব যখনই ছেড়ে দেবো তখনই কি তার সহনশীলতা যেন কমে যায়, মানে সহনশীলতা কম হতে হবে, ধারণ ক্ষমতা কম হতে হবে, বাট তার কিন্তু চুম্বক আবেশটা উচ্চমানের হতে হবে, যেন শক্তিশালী চুম্বক যেন হয়ে থাকে সেটা, ঠিক আছে। তো জাস্ট এর অপোজিট যে ক্রাইটেরিয়াগুলো যারা ফলো করে তাদেরকে কিন্তু আমরা তড়িৎ চুম্বক হিসেবে তৈরি করে থাকি, যেরকম কাঁচা লোহাকে আমরা তড়িৎ চুম্বক হিসেবে তৈরি করতে পারি, ঠিক আছে। এবং হিস্টেরেসিস লসও কম হতে হবে, যেরকম দেখো কাঁচা লোহার ক্ষেত্রে হিস্টেরেসিস লসটা কম, বিকজ এটা এই এরিয়াটা কভার করছে না হিস্টেরেসিস লসটা।
বুঝতে পারলে? তার জন্য কাঁচা লোহাকে আমরা তড়িৎচুম্বক হিসেবে ব্যবহার করে থাকি। বাট হ্যাঁ, দুজনের ক্ষেত্রে একটা সিমিলারিটি রয়েছে, সেটা কি, চৌম্বক আবেশটা কিন্তু উচ্চমানের হতে হবে। ওকে, আমি কথাগুলো লিখছি না, তোমরা বইতে নিশ্চয়ই পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমাকে একটুখানি আবার বেরোতে হবে, তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বেশি কিছু নেই, মেনলি তোমার প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক রয়েছে। সেখানে যদি বলি আমি, তোমার প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে 20 টেম্পারেচার পাওয়া যায়। 20 টেম্পারেচারের ডেফিনেশনটা ঠিক এইভাবে আসছে, সাসেপ্টিবিলিটিটাকে আমরা এইভাবে ডিফাইন করি, সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু C/T। এই C হচ্ছে তোমার 20 টেম্পারেচার, মানে 20 পয়েন্ট, আর যে টেম্পারেচারটাকে বলে 20 টেম্পারেচার, এটা তোমার প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে পাওয়া যায়। প্যারাম্যাগনেটিক মানে যাদের মিউ আর এর মান জাস্ট গ্রেটার দ্যান 1 হবে, মানে তারা ক্ষীণভাবে আকর্ষণ হবে, মানে বিকর্ষণ না, ক্ষীণভাবে, মানে খুবই অল্পভাবে আকর্ষণ হবে, তাদেরকে বলে আমরা প্যারাম্যাগনেটিক। যেমন কিছু এক্সাম্পল রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, টিন রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, এরা কি খুবই ক্ষীণভাবে আকর্ষিত হয়, এদেরকে বলে আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ। এবং এইখানে মানে যদি আমি টেম্পারেচারের সাথে যদি ভ্যারি দেখাই, টেম্পারেচার চেঞ্জ করার দরুন দেখা যাচ্ছে যে প্যারাম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে একটা সাসেপ্টিবিলিটি ভ্যালুটা C/T-র ফর্মে এইভাবে ভ্যারি করে। ঠিক আছে, C হচ্ছে তোমাদের 20 পয়েন্ট, এটা আমাদের 20 ল বলা হয়ে থাকে। এবং আরও একটা স্পেশাল কেস যেটা 20 ভাইস ল, মানে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা পাই আমরা, সেটা কি, কাই ইকুয়াল টু C/T মাইনাস থিটা, এটাকে বলি 20 ভাইস ল বলা হয়ে থাকে। হ্যাঁ, থিটাটা একটা বিশেষ টেম্পারেচার, যাকে চৌম্বক পদার্থ মানে পরাচুম্বক পদার্থের 20 তাপমাত্রা বলা হয়ে থাকে, মানে এই টিটাকে বলে থাকি আমরা, এই থিটাটাকে বলে থাকি আমরা 20 টেম্পারেচার। ঠিক আছে, 20 টেম্পারেচার। আচ্ছা, এটা হচ্ছে তোমার 20 টেম্পারেচার, প্যারাম্যাগনেটিক গেল, এটা প্যারাটা গেল, প্যারা। আমি যদি ডায়ার কথা বলি, ডায়াটার ক্ষেত্রে কি, এ হচ্ছে বিকর্ষণ করে বাবা, কারণ মিউ আর এর মান কি দেখতে পাচ্ছ, নেগেটিভ, মানে লেস দেন 1, সুতরাং এখানে বিকর্ষণ করে ক্ষীণভাবে, এখানে বিকর্ষণ হবে। কিছু কিছু পদার্থ রয়েছে এরা কি বিকর্ষণ করে, যেমন ধরো তোমার তামা, রূপো, সোনা, এরা কি কিন্তু চুম্বক দ্বারা কখনো আকর্ষণ হয়, সুতরাং এখানে বিকর্ষণ করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক হয়ে গেল। আর ফেরোম্যাগনেটিক কি রয়েছে, যেমন যাদের মিউ আর এর মান মাছ গ্রেটার দ্যান 1 হবে, তারা কি, মানে চুম্বক দ্বারা প্রচুর পরিমাণে আকর্ষিত হবে, যেরকম লোহা, তারপরে নিকেল, ইস্পাত, এরা চুম্বক দ্বারা প্রচুর পরিমাণে আকর্ষিত হয়। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করার দরুন, হ্যাঁ, ফেরোম্যাগনেটিকটা কিন্তু প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, এটা 20 টেম্পারেচার, মানে থিটা সি, এই 20 টেম্পারেচারে ফেরোম্যাগনেটিকটা প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু ফেরোম্যাগনেটিকটা প্যারাম্যাগনেটিকের মতো শো করে। মানে এই লোহাকে যদি আমি এমন একটা টেম্পারেচার বাড়াতে থাকি এমন একটা টেম্পারেচার রিচ করলো, যেটা কি 20 টেম্পারেচারের সাথে সমান হয়ে গেল, যখন 20 টেম্পারেচার রিচ করে যাবে, তখন এই ফেরোম্যাগনেটিকটা কিন্তু প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়ে যাবে। তখন সেই টেম্পারেচারটাকে বলে আমরা, মানে সেই পয়েন্টটাকে বলে আমরা 20 পয়েন্ট। এই যে টেম্পারেচার মানে যে পয়েন্টে মেনলি ফেরোম্যাগনেটিকটা প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়ে যাবে, সেটাকে বলি আমরা তার 20 পয়েন্ট। এরকম যদি বলি লোহার ক্ষেত্রে এই 20 টেম্পারেচারটা হয়ে থাকে 780 ডিগ্রি সেলসিয়াস, তোমার এটা ফর লোহা, আয়রন। তারপরে নিকেলের ক্ষেত্রে যদি বলি আমরা, নিকেলের ক্ষেত্রে 360 ডিগ্রি সেলসিয়াস ফর নিকেল। সো এরকম টেম্পারেচার রয়েছে, মানে তুমি যদি লোহাকে এত টেম্পারেচার দাও, তখন সেটা কিন্তু আর আকর্ষণ করবে না চুম্বক দ্বারা, তখন মানে তার জন্য বলে গরম লোহা কিন্তু আকর্ষিত হয় না চুম্বক দ্বারা। ঠিক আছে, হ্যাঁ, গরম লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। যদি এমন হয় যে চুম্বক দ্বারা লোহা আকর্ষিত হয়ে গেছে কিন্তু ছাড়ছে না কোনো সময়, তখন তুমি কী করবে, লোহাটাকে গরম করতে শুরু করবে। যখন তার টেম্পারেচার 780 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন সে আপনি ছেড়ে দেবে, বিকজ তখন সেটা আর কি ফেরোম্যাগনেটিক থাকবে না, সেটা কি প্যারাম্যাগনেটিক উৎপন্ন হয়ে যাবে। বুঝতে পারলে, এই হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু নেই। পুরো থিওরি ক্লাস শেষ হয়ে গেল, নেক্সট দিন আমরা একদম MCQ থেকে শুরু করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর কী চাও তোমরা কিন্তু অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করলে অনেক ভালো লাগে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা।